আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই দেশের বর্তমানে পরিস্থিতিতে যে যেখানে আছেন অবশ্যই ভালো আছেন। দেখুন, পৃথিবীর ইতিহাস কিন্তু বড়ই বিচিত্র। আর ভূ-রাজনীতির হিসাব-নিকাশ তার চেয়েও বেশি নির্মম। আপনারা যদি ইতিহাসের পাতা একটু মনোযোগ দিয়ে উল্টে দেখেন, তবে একটা বিষয় এখানে খুব স্পষ্ট হয়ে উঠবে। যখনই কোনো দুর্বল বা উন্নয়নশীল দেশ পরাশক্তিগুলোর নজরে পড়েছে, তখনই সেই দেশের আকাশে দুর্যোগের ঘনঘটা কিন্তু নেমে এসেছে। আজকে আমি আপনাদের সামনে কোনো সাধারণ রাজনৈতিক আলোচনা করতে আসি, বরঞ্চ আমি আলোচনা করতে এসেছি আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং সম্প্রতি ঘটে যাওয়া কিছু পর্দার আড়ালের ঘটনা নিয়ে এমন কিছু কথা যা শুনলে আমি মনে করি হয়তো একজন দেশপ্রেমিক সাধারণ নাগরিক হিসাবে আপনার রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে। কি এক অদ্ভুত মায়াজালে আমরা জড়িয়ে পড়েছি, তাই না? আমরা হয়তো ভাবছি আমরা উন্নয়নের মহাসড়কে হাঁটছি, কিন্তু একবার আসলে শান্ত মাথায় ভেবে দেখুন তো, আমরা কি আসলে কোনো এক অদৃশ্য দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে যাচ্ছি, নাকি আমরা পুরোপুরি মুক্ত আছি? দর্শক, সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে আমাদের যিনি গিয়েছেন, ডক্টর খলিলুর রহমান সাহেব, তিনি মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটের সাথে একটি কাগজে সই করে আসলেন। ওপর থেকে দেখলে বা সাধারণ সংবাদ মাধ্যমের খবরে চোখ রাখলে মনে হবে এটি নিছকই একটি জ্বালানি সহযোগিতা বা সমঝোতা স্মারক। আমাদেরকে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার যুগে এই চুক্তি নাকি আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, সাশ্রয়ী মূল্যে এলএনজি বা এলপিজি এনে দেবে। কিন্তু শুধু দর্শক, ভূ রাজনীতিতে বিনামূল্যে বা সস্তায় কেউ কাউকে এক গ্লাস পানিও দেয় না। সেখানে এত বড় জ্বালানি চুক্তি তো অনেক দূরের কথা। এই চুক্তির ভেতরের শর্তগুলো যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করেন, তবে দেখবেন এটি কোনো সাধারণ চুক্তি আসলে নয়। এটি মূলত একটি এনার্জি ট্র্যাপ বা জ্বালানির ফাঁদ। এই ফাঁদে আমরা এমন ভাবে পা দিতে যাচ্ছি যেখান থেকে বের হয়ে আসা আর কোনো সহজ পথ আমাদের সামনে অদূর ভবিষ্যতে কিংবা দূর ভবিষ্যতে খোলা থাকবে না। এখন প্রশ্ন আসতে পারে, এই চুক্তির মধ্যে কি আছে? এই চুক্তির মধ্যে মূলত আগামী ১৫ বছরের জন্য আমরা একটি নির্দিষ্ট পরিমাণ মার্কিন তরলীকৃত গ্যাস বা এলএনজি কিনতে বাধ্য থাকব, যার আর্থিক মূল্য প্রায় $15 বিলিয়ন। একবার ভেবে দেখুন, এই বিশাল অঙ্কের টাকার যোগান দিতে গিয়ে আমাদের দেশীয় যে গ্যাস অনুসন্ধান বা উত্তোলন প্রক্রিয়া, সেটা কিন্তু একেবারেই থমকে যাবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই চুক্তির শর্তের গ্যারাকলে পড়ে আমরা চাইলেও কিন্তু রাশিয়া বা অন্য কোনো নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ থেকে সস্তায় কোনোভাবে জ্বালানি কিনতে পারবো না। অথচ আপনারা জানেন বর্তমান এই বৈশ্বিক সংকটের মধ্যেও অনেক দেশ তাদের নিজস্ব স্বার্থে সস্তায় কিন্তু জ্বালানি কিনে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা রাখছে। কিন্তু আমরা সেই সুযোগ থেকে নিজেদেরকেই যেন স্বেচ্ছায় নিজেদের বঞ্চিত করলাম। দর্শক, আর আমরা যে নবায়নযোগ্য জ্বালানি বা সৌর বিদ্যুৎ নিয়ে বর্তমান সময়ে স্বপ্ন দেখছিলাম বা অতীতে স্বপ্ন দেখছিলাম, পরিবেশ বান্ধব একটা ভবিষ্যতের কথা ভাবছিলাম, সেটাও কিন্তু বর্তমান সময়ে মুখ থুবড়ে পড়বে। কারণ সৌর বিদ্যুতের জন্য প্রয়োজনীয় সোলার প্যানেল, ব্যাটারি বা ইনভার্টার গুলো মূলত আমরা চীন থেকে আমদানি করে থাকি। মার্কিন চুক্তির এই অদৃশ্য দেয়ালের কারণে চীন থেকে সেই প্রযুক্তি আনাও আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়াবে। যে অর্থ আমরা টেকসই জ্বালানির পেছনে ব্যয় করতে পারতাম, সেই অর্থ এখন চলে যাবে মার্কিন এলএনজি আমদানির অবকাঠামো বা ইরিগেসিফিকেশন প্লান্ট বানানোর পেছনে। সুপ্রিয় দর্শক, এখন আসুন এই প্রসঙ্গ বাদ দিয়ে একটু ভিন্ন প্রসঙ্গে, যা আরো বেশি শিউরে ওঠার মতো। এই পুরো আয়োজনের মূল লক্ষ্য কিন্তু শুধু গ্যাস বা তেল বিক্রি করা নয়। এর পেছনে লুকিয়ে আছে আমাদের বঙ্গোপসাগরের একচ্ছত্র নিয়ন্ত্রণ।
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ভারতীয় গণমাধ্যমগুলোও কিন্তু এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছে যে বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখন কার্যকরভাবে মার্কিন প্রতিষ্ঠান সেভরন ও এক্সেলারেটের হাতে চলে যাচ্ছে। আমাদের গ্যাস সরবরাহের প্রায় 60% এখন সেভরনের নিয়ন্ত্রণে। আর এলএনজির একমাত্র সরবরাহকারী হয়ে উঠছে এক্সেলারেট। এই কোম্পানিগুলোকে শুধু প্রাইভেট কোম্পানি হিসাবে দেখলে কিন্তু মস্ত বড় ভুল হবে। মার্কিন তেল এবং জ্বালানি কোম্পানিগুলো অনেক ক্ষেত্রেই তাদের প্রতিরক্ষা দপ্তরের একটি প্রক্সি বা ছায়া হিসাবে কাজ করে থাকে। বঙ্গোপসাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের নামে এই মার্কিন কোম্পানিগুলোকে যে অগ্রাধিকার দেওয়া হচ্ছে তার মাধ্যমে মূলত আমাদের সমুদ্র সীমায় আমেরিকার এক নীরব নিয়ন্ত্রণ আমি মনে করি প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, যা সেন্ট মার্টিনের সামরিক ঘাঁটি থেকেও আরো বেশি বিপজ্জনক। এখন একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন সামনে চলে আসে। প্রশ্নটি হচ্ছে, আমেরিকার এই যে একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা, এটি কি অন্য পরাশক্তিরা চুপচাপ দাঁড়িয়ে দেখবে? চীন বা রাশিয়ার মতো পরাশক্তিরা কি মুখ বুঝে এই ভূ রাজনৈতিক পরাজয় মেনে নেবে? কিংবা ভারত? উত্তর হচ্ছে কখনোই না। তারা কিন্তু মোটেও হাত গুটিয়ে বসে থাকবে না। তারা অবশ্যই এর পাল্টা ব্যবস্থা নেবে। আর ঠিক এখানে কিন্তু লুকিয়ে আছে আমাদের জন্য সবচেয়ে বড়, একদিকে বিপদের সংকেত, একদিকে প্লাস পয়েন্ট। দুই বা ততোধিক পরাশক্তির এই স্নায়ুযুদ্ধ, এই যে পেশি শক্তি প্রদর্শনের লড়াই, এর ফলে আমাদের এই শান্ত শ্যামল বাংলাদেশ কিন্তু আন্তর্জাতিকভাবে একটি বিশাল বড় খেলার মাঠে পরিণত হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আর ইতিহাস কিন্তু এই ক্ষেত্রে বড়ই নির্মম সাক্ষী। একটু পেছনে ফিরে বিশ্ব ইতিহাসের দিকে তাকান। ভিয়েতনাম, সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানের দিকে তাকান। ইতিহাস আমাদের কি দেখাচ্ছে? ইতিহাস আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে যে দেশেই পরাশক্তিরা তাদের ভূ রাজনৈতিক দাবার বোর্ড বা খেলার মাঠ হিসেবে কোনো একটি দেশকে বেছে নিয়েছে বা যে দেশে গিয়েছে, সেই দেশের পরিস্থিতি কখনো সুখকর হয়নি। সেসব দেশে হয় এক ভয়াবহ দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ দানা বেঁধেছে, না হয় একটি রক্তাক্ত বিপ্লব সংগঠিত হয়ে পুরো রাষ্ট্রযন্ত্র তছনছ হয়ে গেছে। অথবা সেই দেশে এমন সকল সন্ত্রাসী কর্মকাণ্ড তৈরি হয়েছে, জঙ্গিদের ঘাঁটি হয়েছে, জঙ্গিদের আস্তানা হয়েছে, যার ফলে এখন পর্যন্ত সেই দেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিনিয়ত রোজ লেগে থাকে। নিয়মিত জঙ্গিদের আড্ডাখানায় প্রতিদিন আড্ডা হয়। আর এই যে বিপ্লবের কথা বললাম, এই বিপ্লব রাতারাতি যদি কোনো রাষ্ট্রযন্ত্রকে পরিবর্তন করে ফেলে, তাহলে সেটি কিন্তু আরেকটি বড় ইতিহাস তৈরি করার জন্য যথেষ্ট। দেখুন সুপ্রিয় দর্শক, আজ আমাদের দেশের ভেতরেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে এক ধরনের নীরব বিভাজন কিন্তু তৈরি হচ্ছে। রাজনৈতিক দলগুলোর ভেতরে মতবিরোধ স্পষ্ট হচ্ছে। কেউ হয়তো এই চুক্তির পক্ষে যেভাবে হোক সাফাই গাইছেন, আবার কেউ কেউ একে গুলামির চুক্তি বলে তীব্র প্রতিবাদ করছে। কেউ বলছেন সবার সাথে আলোচনা করে এইসব হচ্ছে, আবার অন্যদিকে কেউ বলছেন তাদের অন্ধকারে রাখা হয়েছে। এই যে পারস্পরিক অবিশ্বাস আর জাতীয় স্বার্থ নিয়ে বিভাজন, এটি কিন্তু একটি জাতির জন্য আমি মনে করি একটি বড় এবং মারাত্মক অশনি সংকেত। এই বিভাজন খুব সহজেই এই দেশকে একটি ভয়াবহ অস্থিতিশীলতার দিকে যে কোনো সময় ঠেলে দিতে পারে। তাহলে কি আমরা খুব সুকৌশলে পুনরায় আরেকটি বিপ্লব বা সংঘাতের পথে হাঁটতে শুরু করেছি? আমাদের নিজেদের অজান্তে কি আমরা সেই ধ্বংসের দিকে পা বাড়াচ্ছি না? এই প্রশ্নগুলো কিন্তু এখন উন্মুক্ত হয়ে গেছে। সবচেয়ে বড় শঙ্কার জায়গাটি হলো আমাদের দেশের এই যে অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন লক্ষিত হচ্ছে এবং আন্তর্জাতিক পরাশক্তিরা যেভাবে টানাটানি করছে, এই ঘোলা জলে মাছ শিকার করার জন্য কিন্তু অনেকেই উৎপেতে বসে আছে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ কিন্তু এখন সম্পূর্ণ মুখিয়ে আছে। তারা দূর থেকে দেশের এই প্রতিটি স্পন্দন খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং জনগণকে বোঝানোর চেষ্টা করছে। কারণ তারা জানে সরাসরি মাঠে নেমে এখন তাদের খুব একটা লাভ হবে না।
কিন্তু দেশের ভেতরে যদি পরাশক্তিগুলোর ইন্ধনে কোনো অস্থিতিশীলতা তৈরি হয়, যদি নতুন করে কোনো বিপ্লব বা সংঘাতের স্ফুলিঙ্গ দেখা দেয়, তবে তারা কিন্তু সুযোগ বুঝেই সেই আগুনে ঘি ঢালার জন্য শতভাগ প্রস্তুত হয়ে আছে। আওয়ামী লীগের অবস্থান এখানে কোন দিকে হবে তা নির্ভর করেই তাদের আগামী নির্ধারিত হবে। জনগণের স্বপ্ন এবং জনগণের অবস্থান তারা ধরে রাখলে তারা সফল হবে। আর যদি তারা নিজেদের ক্ষমতার জন্য অর্থাৎ স্বার্থপরতার অবস্থানে যায়, তাহলে এই দেশে শান্তি আপাতত মনে হয় না দীর্ঘকালীন ধরে দেখা দিবে। একদিকে পরাশক্তির আধিপত্যের লড়াই, আরেকদিকে দেশের ভেতরে থাকা সুযোগ সন্ধানী রাজনৈতিক শক্তির প্রতিশোধের আগুন। সব মিলিয়ে এক ভয়াবহ অন্ধকারের দিকে আমরা বর্তমান সময়ে ধাবিত হচ্ছি। এই দায় কিন্তু সরকার কখনোই এড়াতে পারে না। শুধু দর্শক, রাজনীতি বা ভূ রাজনীতি কোনো সরল রেখায় কখনোই চলে না। এখানে আজ যে বন্ধু, কাল সে সবচেয়ে বড় শত্রু হতে পারে। আমাদের দেশের নীতি নির্ধারকরা যদি এই আন্তর্জাতিক কূটনীতির সূক্ষ্ম চালগুলো বুঝতে ব্যর্থ হন, যদি তারা সাময়িক সুবিধার আশায় দীর্ঘমেয়াদী দাসত্বের চুক্তিতে সই করে বসে, তবে এর খেসারত কিন্তু আমাদের এবং আমাদের আগামী প্রজন্মকে জীবন দিয়ে চুকাতে হবে। তাই আমি মনে করি সময় থাকতে আমাদের জাতীয় ঐক্যের বড় প্রয়োজন। পরাশক্তির এই দাবা খেলায় আমরা গুটি হব, নাকি নিজেদের স্বাধীন সত্তা বজায় রেখে মাথা উঁচু করে দাঁড়াবো, সেই সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু এখনই। তা না হলে ইতিহাসে রাস্তা করে হারিয়ে যাওয়া ছাড়া আমি আমাদের আর কোনো বিকল্প পথ দেখতে পাচ্ছি না। আর এর জন্য দরকার দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, দেশে সকল রাজনৈতিক দলের অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করা। কারণ যখন একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন রাজনৈতিক কর্মকাণ্ড থেকে, গণতান্ত্রিক পরিবেশ থেকে বাইরে থাকে, তখন স্বাভাবিকভাবেই দেশে একটি শূন্যস্থান তৈরি হয় বা রাজনৈতিক অঙ্গনে একটি শূন্যস্থান তৈরি হয়। আর সেই শূন্যস্থান দেখেই কিন্তু যারা অপেক্ষারত রয়েছে, যারা সুবিধাবাদী রয়েছে, সেই পরাশক্তি তারা কিন্তু সেই শূন্যস্থানকে কাজে লাগিয়ে সরকারকে চাপ প্রয়োগ করে তাদের স্বার্থ হাসিল করতে চায় কিংবা তাদের দাস বানিয়ে নেয়। কিন্তু দেশে যদি সকল দলের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের মধ্যে যে জাতীয় ঐক্য থাকে, সেই জাতীয় ঐক্য নিয়ে ছেলে খেলা করার আগে বা কোনো কিছু তাদেরকে চাপিয়ে দেওয়ার আগে তারা অন্ততপক্ষে চিন্তা করে যে এই রাজনৈতিক দল বা এই সরকার দলের পরে কিন্তু আরেকটি বড় রাজনৈতিক দল রয়েছে যারা বিরোধী দলে অবস্থান করছে। তারা যদি এই প্রসঙ্গে বিন্দুমাত্র ছাড় না দেয়, তাহলে এখানে কোনো ধরনের দাবা খেলা সম্ভব হবে না। এবং বর্তমান সময়ে সেই শূন্যস্থান কিন্তু তৈরি হয়ে আছে, যার কারণে একটি সরকারকে বা একটি গোষ্ঠীকে শুধুমাত্র একক থাকার কারণে, একা থাকার কারণে তাদেরকে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে যে কোনো কিছু। এবং সরকারেরও এখানে আসলে সেই বাহুবল, সেই পেশিশক্তি বা সেই রক্তচক্ষু নেই, যেটা থেকে সে পরাশক্তিদের চোখে চোখ রাঙিয়ে কথা বলতে পারে। কিন্তু তাদের সাথে যদি তাদের শক্ত একটি রাজনৈতিক প্রতিপক্ষ থাকে, একটি বড় রাজনৈতিক সংগঠন অস্তিত্ব নিয়ে, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে স্বাধীনভাবে গণতান্ত্রিক পরিবেশে বিচরণ করতে পারে, তাহলে এই রক্তচক্ষু দেখানোর সময় তারা কিন্তু এক হয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করে রক্তচক্ষু দেখানোর সাহস দেয়। যেমনটা আমরা কিন্তু ভারতের ক্ষেত্রে দেখে থাকি। ভারতের যে সংসদ রয়েছে, সেখানে তাদের প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে, দেশের জাতীয় স্বার্থে সবসময় কিন্তু এক কাগজে, এক লেখায় দস্তখত করে থাকে। এটাই মূলত জাতীয় ঐক্যমতের শক্তি, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক পরিবেশের শক্তি, সকল দল মিলে জাতীয় ঐক্য গঠন করার শক্তি। এখানে ছোট, ছোট ২ জন, ৪ জন, ৫ জন বা ১০ জন করে গঠন করা কোনো রাজনৈতিক দল, যার মধ্যে আবার বিদেশি প্রভু বা বিদেশি পরাশক্তিদের এজেন্ট দিয়ে তৈরি নির্দিষ্ট দল থাকে, সেখানে কোনোভাবেই কিন্তু জাতীয় ঐক্য শক্ত অবস্থানে যেতে পারে না। তাই নীতি নির্ধারকদের কাছে আরেকটি বড় অনুরোধ হলো, যত দ্রুত সম্ভব দেশের এই গণতান্ত্রিক পরিবেশ, অন্তর্ভুক্তমূলক রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য।
এর জন্য যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তোলারও প্রয়োজন হয়, তাহলে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের স্বার্থে, জাতীয়তার স্বার্থে অবশ্যই সেটি করা উচিত। তবে সেটি নির্দিষ্ট আইনি কাঠামোর ভিত্তিতে। কারণ দিন শেষে দেশের জনগণের ভালো হোক, দেশের ভালো হোক, এটাই কিন্তু সবাই প্রত্যাশা করে থাকে। রাজনীতিবিদ থেকে শুরু করে দেশের সাধারণ একজন দিনমজুর সবাই কিন্তু এটাই প্রত্যাশা করে। সেটাই যদি ভুলুণ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের বাকি আর কি থাকে? তখন আমাদের রাজনৈতিক বিভাজন দিয়ে কি হবে? যদি আমাদের স্বাধীনতা বা সার্বভৌমত্ব নষ্ট হয়ে যায়। যদি আমরা দাসত্বে শিকল, দাসত্বের যে শৃঙ্খল সেটি যদি আমাদের পায়ে বেড়ি হিসেবে পড়ে নেই, তাহলে আমাদের আর এই স্বাধীনতা দিয়ে কি হবে? আমরা কি করব তখন? এর থেকে ভালো না আমাদের নিজেদের রাজনৈতিক দাঙ্গা ফাসাদ যেগুলো রয়েছে সেগুলোই আমরা সহ্য করা। এর থেকে ভালো রাজনৈতিক দল যেটাকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে, সেটাকে রাজনীতি করার সুযোগ দেয়া। কমপক্ষে রক্তচক্ষুগুলো তো এক হবে। একটি সাহস, অনুপ্রেরণা পাওয়া যাবে। তার মানে এই নয় যে আমি এখানে নীতি নির্ধারকদেরকে সরাসরি বলছি তাদের নিষেধাজ্ঞা তুলে নিন। এখানে রাজনৈতিক পলিসি আছে। আপনারা পলিসি মেক করুন। রাজনৈতিক কাঠামোর মধ্যে পরিবর্তন আনুন। তাদেরকে নির্দিষ্ট শর্ত দিয়ে দিন। তাদের অপরাধীদের তালিকা তাদের কাছে হস্তান্তর করুন। অপরাধীদের তালিকা হস্তান্তর করে তাদেরকে বাদ দিয়ে আপনারা আওয়ামী লীগকে মাঠে নিয়ে আসুন। কারণ এখন বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ঘাটলে আপনারা এমন কিছু ব্যক্তিবর্গের পোস্ট দেখবেন যারা চায় না আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসুক। তারা কারা? আপনারা জানলে অবশ্যই অবাক হবেন। তারা হচ্ছে সেই পরাশক্তিদের ডলারভুক্ত এজেন্ট বা সেই পরাশক্তিদের ডলার খাওয়া ব্যক্তি, যারা জানে খুব ভালো করেই যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে, তাহলে বিএনপি সরকার যে সাপোর্ট পাবে বা যে সমর্থন পাবে আওয়ামী লীগের কাছ থেকে কোনো একটি পরাশক্তিকে দাসত্বের চুক্তি বরণ না করার জন্য, যে রক্তচক্ষু দেখানো প্রয়োজন সেই রক্তচক্ষু আওয়ামী লীগ দেখাতে বিএনপিকে সাহায্য করবে। তখন কিন্তু এই পরাশক্তিরা কোনোভাবেই আমাদেরকে দাস বানাতে পারবে না। এটা তারা জানে জন্যই তারা এজেন্ট হিসাবে, এজেন্ট থেকে তারা চায় না কখনোই আওয়ামী লীগ ফিরে আসুক। এবং সবসময়ই সরকারকে খোঁচাখুচি করে থাকে যেন সরকার চাপের মধ্যে থাকে এবং সরকার ধরে নিয়ে যে যদি আওয়ামী লীগ ফেরানোর কোনো প্রস্তুতি গ্রহণ করে, আইনি কাঠামো থেকে তাদেরকে বের করার কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে দেশে দুর্যোগ চলে আসবে। কিন্তু এটা মূলত তাদের একটি ভয় দেখানোর প্রচেষ্টা। তাই এগুলোকেও চিহ্নিত করে যত দ্রুত সম্ভব আইনের আওতায় এনে দেশের জনগণের স্বার্থে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করা উচিত। এখনকার মতো এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই করতে পারেন। আপনাদের যদি মন্তব্য থাকে ভালো হোক খারাপ হোক অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের কমেন্ট থেকে আমি শিক্ষা অর্জন করি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।